বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও, প্রতি সোমবার সন্ধ্যে 7টা। এই কাহিনীর চরিত্র এবং কাহিনীর বিষয়বস্তু সম্পূর্ণই কাল্পনিক। এই কাহিনীর সাথে বাস্তবের কোনো মিল নেই। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প PM অরিজিনালস প্রেজেন্স আদিত্য ঘোষের লিখিত ফেরা। আবির্দা, আবির্দা, সুবায়ু, সুবায়ু, কি করলে আবির্দা? কি করলে? প্লিজ ফিরে এসো আবির্দা, প্লিজ ফিরে এসো, ফিরে এসো। খুব সুন্দর একটা গ্রাম, মধ্য হিন্দি, পূর্ব মেদিনীপুরের। এক কোণায় পড়ে থাকা পুকুর ঘেরা, লাল মাটির ধুলোয় ভরা, যেখানে প্রকৃতির সৌন্দর্যতা কেউ যেন রং তুলিতে এঁকে দিয়েছে। সেখানেই এক মধ্যবিত্ত বাড়িতে থাকে আবির এবং তার বাবা নির্মল বাবু। শিক্ষিত মানুষই আবির। 42 বছর বয়সে উনি শুধু মানুষদের পাশেই দাঁড়িয়ে গেছে। তমলুক শহরে এক বেসরকারি প্রেসে কাজ করেন তিনি। বাবা নির্মল বাবুকে নিয়ে বেশ আনন্দেই দিন কাটায়। তবে হ্যাঁ, এই আবিরের জীবনে আরও একটা লাইফলাইন কিন্তু আছে। সে ওর এক ভাই, শুভায়ু, বছর 20 কি 22-এর, হুজুকে কৌতূহলী এবং মিশুকে হাসি খুশি সাথেও। কাজের বাইরে এইটাই ছিল আবিরের জগৎ। ও আবিরদা, আবিরদা, কি করো? কে কে? ও তো আসেনি বাবা এখনো। কিছু বলতে হবে কি? ও আচ্ছা কাকু, ঠিক আছে, আমি পরে আসছি। আচ্ছা, সাবধানে যেও। আকাশে দেখছি ভালোই মেঘ হয়েছে। মনে হচ্ছে ঝড় বৃষ্টিও নামবে। ছেলেটা এখনো এলো না, সত্যি আর বুঝিয়েও পারলাম না। উফ, বাড়িতে দেখা না পেয়েই ফোন করে আবিরদাকে। হ্যালো। হ্যাঁ বল শুভ। আবিরদা, তুমি কোথায়? কেন রে? একটু কাজেই এসেছি এক জায়গায়। ও ঠিক আছে, বাড়ি ফিরে তাহলে কল করো। ফোনের বাক্যালাপে যে সন্তুষ্ট নয় শুভায়ু, তা ওর গলা শুনেই বোঝা গেল। শুভায়ু খুব ভালো মনের ছেলে। অনেক ছোট থেকেই আবিরদার সাথে ওর বন্ডিং। যেখানে আবিরদা সেখানে শুভ, অর্থাৎ শুভায়ু। কিরে আবির, এত দেরি হলো? দেখছিস বাইরে এত দুর্যোগ শুরু হয়ে গেছে। যাই হোক, ও হ্যাঁ, ভালো কথা, ওই কি যেন নামটা? শুভর সাথে কথা হয়ে গেছে বাবা। আচ্ছা বাবা, ওষুধ খেয়েছো কি? খেয়েছি রে বাবা, খেয়েছি। উফ, আচ্ছা শোন না, তোর সাথে কিছু কথা আছে আমার। বলো না। বলছিলাম, আজ সকালে তোর পড়ার টেবিলে আচমকাই আবির রেগে ওঠে, বেশ গম্ভীরভাবে বলতে শুরু করে। বাবা, তুমি আমার পড়ার টেবিলে কিছু ঘাটাঘাটি করো না প্লিজ। ঘাটাঘাটি নয়, আরে গুছাচ্ছিলাম বাবা, প্লিজ। অগোছালো কিছু জিনিসও কিন্তু সৌন্দর্যতা থাকে বাবা। আবিরদা, ও আবিরদা, আয় আয়, ভেতরে আয়। বাইরে বৃষ্টির মধ্যে কেন রে? বাইরে তখন মুষলধারায় বৃষ্টি। বারান্দার টিনের চালে অঝোর ধারায় আওয়াজ। বেশ উঁচু গলাতেই কথা বলতে হচ্ছে ওদের।
আচমকাই আরে বাবা, এ তো খুব সাংঘাতিক বৃষ্টি শুরু হয়ে গেল রে। শুভ, আয় ভেতরে চলে আয়। হ্যাঁ, আরে বাবা, তোমার নামটা কি জানো? ওকে শুভই বলো। আচ্ছা বাবা, তুমি কি ওকে চেনো না? সেই কত ছোটবেলা থেকে। চিনি চিনি, কিন্তু নামটা ঠিক ঠাউর করতে পারছিলাম না। যাই হোক, শোন না, চা বসাই। নির্মলবাবু বেশ ঝুঁকেই পড়েছেন। বার্ধক্যের ছাপ শুধু ওনার চামড়া কোঁচকায়নি, ওনার মস্তিষ্কেও চাপ ফেলেছে, বলা যায় কবজা করতে শুরু করে দিয়েছে। রান্নাঘর থেকে 2 কাপ চা নিয়ে আসেন নির্মলবাবু। ওদের ঘরে ঢুকতে যাবে কি কি বলছো আবিদা? এরকম আবার হয় নাকি? হয় হয় শুভ, এসব একদম সত্যি। আরে এই নিয়ে রিসার্চ করছিলাম রে। জানিস একদিনকে রাতে কি হয়েছে? আবির, আবির বন্ধ করো এসব, প্লিজ প্লিজ আবির বন্ধ করো। খুব উত্তেজিত হয়ে ওঠে নির্মলবাবু। ওনাকে শান্ত করে বসানো হয়। উনি বলে ওঠেন, আমি এসব ভয় পাই, বড্ড ভয় পাই এখন এসব। আবির, তোমাকে আমি কতদিন বারংবার বলে এসেছি এই সমস্ত নিয়ে অন্তত খেলা করতে চেও না। বাবা প্লিজ। না না, একদম একদম ঠিক হচ্ছে না। এসব থেকে কোনোদিনও ফেরা যায় না আবির, কোনো দিনও নয়। নির্মলবাবুর চোখে মুখে তখন চেনা জানা কোনো আতঙ্কের ছাপ প্রকাশ করতেও ওনার যেন কলজে কেঁপে উঠছে। আচ্ছা আবিরদা, কবে করবে তাহলে? আমার তো আর অসইছে না। দেখছি, আমিও ভাবছি, তবে এখানে নয় কিন্তু। তাহলে কোনো রাজবাড়ি। রাজবাড়ি? হে আবিরদা, অসম্ভব এসব। কিসের অসম্ভব? সব কিছুই সম্ভব। শোন, অসম্ভবকেই এতদিন ধরে সম্ভব করে আসছে। ঠিক আছে, তাহলে তাহলে আর কি, এবার শুধু প্রস্তুতি। শোন, আমাদের বসন্তদার সাথে কথা হয়ে গেছে। কে? ওই কাঠকোট্টা পঞ্চায়েত প্রধান? ঠিকই ধরেছিস। আমরা একটা গোটা রাত কাটাবো মধ্য হিংলি রাজবাড়িতে। নির্মলবাবু জানেন ওরা দীঘা যাচ্ছে। ব্যাগ গোছানো শেষ। দিনটা ছিল মঙ্গলবার এবং পূর্ণিমা। আবিরদা ফোন করে। হ্যাঁ বলো আবিরদা। কিরে, কখন আসবি? বিকেল বিকেল বেরোবো কিন্তু। আমি আসছি আবিরদা। শোন না, তাহলে একটা কাজ কর, এখান অব্দি আসতে হবে না, পাড়ার মুখে চায়ের দোকানটা আছে না, ওখানটাই দাঁড়া, আমি আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওদের প্রস্তুতি পর্ব শেষ। পাড়ার মুখের চায়ের দোকান থেকে আবিরদা 1 প্যাকেট সিগারেট নিয়ে নেয় আরও কিছু আনুষাঙ্গিক ওখান থেকে। সে স্থান থেকে ভ্যানে করে এসে নামে রাজবাড়ির সামনে। তখনও শুভায়ুর মনে কিন্তু অনেক প্রশ্ন এবং কৌতূহল। কিরে, ভয় করছে নাকি? ভয় কেন করবে? কি যে বলো না আবিরদা। এখন সবাই সন্ধ্যে 7টা, চল আগে সব গোছগাছগুলো সেরে নিই। আচ্ছা শোন, আমরা ওই পশ্চিম দিকের ঘরটা নিয়েছি। পশ্চিম দিকের? কেন? উফ, তোর না বড্ড প্রশ্ন। চল। সবে সবে অন্ধকার থাবা বসাতে শুরু করেছে। মাঝে মাঝেই আকাশে বিদ্যুতের ঝলকানি, বেশ মিঠেল গন্ধওয়ালা বাতাস মন জুড়িয়ে যায়। ওরা সেই পেল্লাই লোহার দরজার সামনে দাঁড়িয়ে তখন দরজাটা খুলে প্রবেশ করে। সামনে বেশ লম্বা কাকড় বেছানো লাল মাটির রাস্তা, পাশে গাছ দিয়ে ঘেরা ফোয়ারা, যদিও সবটাই পরিত্যক্ত। চারিদিকে আগাছা জঙ্গল ভরা। ভেসে আসছে ঝিঝি পোকার আওয়াজ। নিজেদের পায়ের আওয়াজেই কেঁপে উঠছে তাদের বুক। মনে হচ্ছে পিছনে যেন কেউ তাদের অনুসরণ করছে। আবিরদা,
এত বড় রাজবাড়িতে কেউ থাকে না? কিরকম যেন একটা সোদা সোদা গন্ধ থাকে। উফ, তাই বলো। আমি তো তবে আত্মারা তাও ওর অতৃপ্ত। অতৃপ্ত আত্মার কথা শুনে সুবায়ুর হৃদস্পন্দন যেন বেড়ে যায়, হাত পা যেন কেমন কেমন করতে থাকে। তার এক অদৃশ্য আতঙ্ক তখন অবয়বের রূপ নেয় ওর চোখের সামনে। আসলে তখন আতঙ্কের ডোপামিন সুবাইকে ভরাশায়ী করে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তেই, बाबू आप लोग आ गए। वैसे बहुत देर कर दी है। আপনি? बसंत दा मुझको सुबह को एक खबर दे दिया था कि হ্যাঁ, আজ রাত কাটিয়েই ভোর ভোর চলে যাব। लेकिन थोड़ा सा কি হয়েছে বলুন? এই শুভ, তোর বড্ড পাকামো কিন্তু। আচ্ছা রামজি, हाँ बाबू। আপনি কি চলে যাবেন নাকি? नहीं नहीं, हम नहीं रुकेंगे इधर, हम नहीं रुकेंगे। রামজির গলায় যেন আতঙ্কের এক থাবা বসিয়েছে। বছর 60-এর ইয়াপরও গোফ নিয়ে আর গোল গোল চোখ নিয়ে বলতে থাকে সে। পরনে বেশ ময়লা ময়লা তেলচিটা ফতুয়া আর হাঁটুর ওপর অব্দি তোলা ধরতি। आप लोग पश्चिम का घर? হ্যাঁ, ওই ঘরেই থাকবো আজকে। ठीक है, मैंने साफ कर दिया और पानी भी भर के रखा है। एक बात बोलूं बाबू? আরে হ্যাঁ রামজি, বলুন। হ্যাঁ বলুন না। थोड़ा सा सावधानी से रहना, क्योंकि उस घर में আর রামজি, আপনি কাল সকালে এসে চাবিটা বরং নিয়ে যাবেন। আর ভালো কথা, এই নিন আপনার টাকাটা। সবসময় সব কিছু টাকা দিয়ে চাপা বা চুপ করানো যায় না। রামজি একবার মাথা ঘুরিয়ে ওদের ভেতরে প্রবেশ করা দেখে আর বিড়বিড় করে কিসব বলতে বলতে যেন ফটক পেরিয়ে চোখের বাইরে চলে যায়। ওরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে উঠতে থাকে উপরে। সিঁড়িটা রাজকীয়, কিন্তু ধুলো পড়ে আছে। সে সীমান্তে এসে দুভাগে ভাগ হয়েছে। ওরা বাঁদিকে ঘুরে বঙ্কে যায়। আচ্ছা আবিরদা, এই বাঘের চামড়া, বাইসনের মাথাগুলো, এইগুলো কি সত্যি নাকি? সত্যি। ওরা বাঁদিকের একদম শেষ মাথায় চলে আসে। পাশাপাশি প্রতিটা ঘরেই তালা, কি সুন্দর দেওয়াল, বড় বড় রাজা রাজাদের ছবি দিয়ে দেওয়ালটা জোড়া। চোখ ধাঁধিয়ে যায়। সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখছে মাথার উপর বিশাল ঝাড় লণ্ঠন। একটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে যায় আবিরদা। শুভ, এই ঘরটাই। ও ঠিক আছে, তাহলে চলো। চল। দরজা খুলে ঢুকতেই চোখ ওদের ধাঁধিয়ে যায়। দারুণ চোখ ধাঁধানো সব আসবাবপত্র, খাটটা ও পালঙ্ক, বিশাল বড় ঘর। আচমকায় ওদের পেছনের জানালাটা খুলে যায়। এই কে কে? আরে কেউ না, হাওয়াতে জানলাটা খুলে গেছে। পুরনো বড় জানলা তো, তাই খোলার সময় অনেক সময় এরকম আওয়াজ হয়। নে শোন না, ব্যাগগুলো বরং সাইডে রাখ। আবির বুঝতে পারছিল ঘরটা বেশ স্যাঁতস্যাঁতে আর বড্ড গম্ভীর। হ্যাঁ, কিছু সময় কিছু জায়গা নিস্তব্ধে কিছু বলে যায়। আর আবিরদা এইসব ভাষা বেশ ভালোই বোঝে, কারণ আবিরদা পোর্টালে যেতে, অর্থাৎ চিন্তা জগতে গিয়ে সেই রহস্য উদ্ঘাটন করতে ভালোবাসে। এই জন্যই তো এইখানে তাদের আশা। আবিরদা! সুবাইর আচমকায় চিৎকারের আওয়াজে হতভম্ব হয়ে দৌড় লাগায়। গিয়ে দেখে বাথরুমে পড়ে রয়েছে সে। তখনও চৌবাচ্চার জল কিন্তু নড়ছে। এই শুভ, শুভ! বেশ হকচকিয়ে পড়ে আবিরদা। কি করবে দিশাহারা হয়ে পড়ে। চৌবাচ্চা থেকে জলের ছিটে দেওয়ায় জ্ঞান ফেরে শুভর। ও আবিরদা, আবিরদা! শান্ত হ, শান্ত হ শুভ। চুপ চুপ চুপ। আবিরদা, এই বাড়িটা মোটেই ভালো না।
ওই রামজি ঠিক কথাই বলছেন। কি বলেছেন? একদম চুপ বললাম না? চল ঘরে চল। আর তুই বাথরুমে কখন এলি? তুই তো আমার সামনে। ঝুপ করে চোখ খুলে আবির দেখে সামনে প্রকাণ্ড এক আয়না, দারুণ কারুকার্য করা, পুরোটাই সেগুন কাঠের, চকচক করছে, যেন প্রতিদিন কেউ পরিষ্কার করে। হঠাৎ শুভ এসে আবিরদাকে বলে ওঠে, আবিরদা ব্যাগগুলো দেখো ওখানে রেখেছি, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আবিরদা, ও আবিরদা, বাথরুমটা কি বেরিয়ে বাহাতে? আরে ও আবিরদা। আবিরদার বুঝতে আর বাকি ছিল না, চিবুকে জল গড়িয়ে আসে। বুঝতে পারে যে তার এতদিনের রিসার্চ আজ সফলতার কড়া নাড়তে চলেছে। পোর্টালে ঢুকলে অগ্রিম অনেক কিছুই দেখা যায়। হ্যাঁ, বাথরুমটা বেরিয়েই বাঁ হাতে। শুভায়ু এই কথা শুনে বেরোতে যাবে কি? শুভ, শুভ, সাবধানে যাস। ছ্যাদ করে ওঠে শুভর মন। আবিরদা হঠাৎ এরকম ভাবে বলল কেন? যা দৃশ্য দেখেছিল তাই হলো। কি হলো হঠাৎ শুভ? আয় 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 আয়, আস্তে 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 আস্তে। এনে একটু বরং জল খা, বস এখানটা বস। বলতো বলতো এবার কি হয়েছিল হঠাৎ? আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে চৌবাচ্চার কল খুলতেই একটা মিষ্টি গন্ধ নাকে আসে। হাতের সাবানটা নাকে শুকতেই কেমন যেন হলো একটা, আমি বুঝতে পারলাম না। আমি চৌবাচ্চায় স্নান করছি, জলের ভেতর কারোর উপস্থিতি। আচমকাই সে আমাকে জলে ঢোকাতে থাকে। জলের মধ্যে দিয়ে দেখি তার মুখ, কি বিভৎস, মাংস খুবলে উঠেছে, ফেটে ফেটে পচা রক্ত বেরোচ্ছে। হঠাৎ মুখ থেকে গলগলিয়ে রক্ত বেরোতে থাকে তার। সারা রক্তে ভরে যায় চৌবাচ্চার জল। ব্যাস ব্যাস, চুপ চুপ। কোনোদিনও তো এরকম হয়নি বাড়িতে। তাহলে আবিরদা ব্যাগ থেকে একটা বই বের করে নেয়। এটা কি আবিরদা? এটা হলো সেই বই যেখানে দেখানো হয়েছে কিভাবে ইমাজিনেশনের মাধ্যমে এক অদ্ভুত রহস্যময় জগতে যাওয়া যায়। কি বলছো আবিরদা? তারপর চলে তো গেলাম, কিন্তু ফিরেও আসা যায়। একটা মাধ্যম লাগে শুভ, শুধুমাত্র যেতে আর আসতে। মাধ্যম? সেটা আবার কিভাবে? ভারতের কেরালায় আছে আরানমুল কান্নাডি, এক অদ্ভুত আয়না, যা দিয়ে আরানমুল কান্নাডি আয়না? হ্যাঁ, ঠিকই শুনেছিস। যে আয়না দিয়ে অন্য জগতে চলে যাওয়া যায় খুব অনায়াসেই, তাও আবার এরকম একটা পূর্ণিমার রাতে। ফাঁকা জায়গা আর একাগ্র চিত্তে যদি ঘর অন্ধকার করে বসা যায় এই আয়নার দিকে এক দৃষ্টে তাকিয়ে, আর কোনো জগৎ নিয়ে ইমাজিনেশন করতে হবে, ব্যাস তাহলেই। কোনো দরকার নেই আবিরদা, কোনো দরকার নেই। সব কিছু একটা সীমা আছে। আর কাকুর অন্ধের দৃষ্টি তোমার ওপর। শুভায়ু, অনেক দিনের ইচ্ছা, বলতে পারিস তপস্যা এটা আমার। আজ সেই সফলতার দোরগোড়ায় আমি দাঁড়িয়ে, তুই জানিস? কি বলছিস তুই? রাত তখন প্রায় 11টা ছুঁইছি। পেল্লায় টেবিলে খেতে বসেও চলে ওদের দুজনের এই নিয়ে বেশ গম্ভীর আলোচনা। কেউ কাউকে বুঝতেই পারছিল না, শুধু এটাই বোঝা যাচ্ছিল যে ফিরে আসা নয়, ফিরে পাওয়ার পেছনে দৌড়াচ্ছে আবিরদা। তাহলে কখন বসতে হবে? শুভ, সত্যি তুই বসবি? একবার বস, খালি শুধু দেখ, আমি নতুন একটা দিগন্তের দরজা খুলে দেব। তবে হ্যাঁ, আমি যখন ইমাজিনেশনে চলে যাব না, তখন আমার শরীর কিন্তু এখানে থাকবে, আমাকে ছুবিও না। কিরে, মনে থাকবে তো? এই বেশ গভীর চিন্তায় পড়ে যায় শুভায়ু। রাত বাড়তে থাকে, হাওয়ার দমকায়
পর্দার ফড়ফড়ানির আওয়াজে মন হচ্চকিত হতে থাকে। ঘর অন্ধকার করে ধূপ জ্বালিয়ে সুগন্ধি ছড়িয়ে নতুন জামা কাপড় পরে আবিরদা বসে পড়ে হাঁটু গেড়ে প্রকাণ্ড আয়নার সামনে। পাশেই চুপ করে বসে থাকে শুভায়ু, হাতে সেই বই। একটু একটু করে রাত বাড়তে থাকে। অন্ধকার ঘরে জানালার মধ্য দিয়ে চাঁদের আলো পড়তে থাকে। আলো আধারিতে ঘর বেশ রহস্যময় হয়ে উঠেছে। পরিবেশটা বেশ থমথমে। শুরু হয়ে গেছে এক নতুন রহস্য। হঠাৎ ঘরের ভেতরে কোথার থেকে যেন ধোঁয়া আসতে শুরু করে। আচমকাই শুভায়ু দেখে আয়না কাঁপতে শুরু করেছে। আর তারপরেই তারপর কি হলো শুভ? বলো, চুপ করে আছো কেন শুভ? আজ দেখতে দেখতে কতগুলো মাস কেটে গেল, কিন্তু ফিরে এলো না আমার আবির। আসবে আবিরদা, আসবে, আসতেই হবে আবিরদাকে। বার্ধক্যে চোখে পড়া বাবা ছেলের ফিরে আসার সেই রাস্তা খুঁজতে থাকে। আর শুভায়ুর মতো ভাই আশার ডায়েরিতে লিখতে শুরু করে দাদার ফিরে আসার কথা। বাবা শুভ, আমি ওকে অনেক দিন না 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 অনেক বছর ধরে খালি বলে আসতাম এসব, এই অলৌকিক ফলৌকিক ব্যাপার স্যাপার নিয়ে যেন নাড়াঘাটা বন্ধ করে। কিন্তু ওষুধ খেয়েছো কাকু? নির্মলবাবু বাঁশের খুঁটি ধরে রাস্তার অভিমুখে তখন দাঁড়িয়ে। ওষুধ খেয়েছো কথাটা শুনেই ওই তো আমার আবির এসেছে। শুভ আমার আবির এসেছে। কাকু, আমি বললাম তোমাকে। ও আচ্ছা 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 আচ্ছা, সত্যি করে বলো তো, সেদিন ঠিক কি হয়েছিল? সত্যি সেদিন কি হয়েছিল কথাটা শোনার পরে শুভায়ু বেশ গম্ভীর হয়ে যায়। এদিকে আকাশ কালো হয়ে এসেছে, মনে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। বলতে না বলতেই শুরুও হয়ে যায়। সেদিন ছিল পূর্ণিমা। আমরা বাড়িতে প্রবেশ করার পর থেকেই শুরু হয় অল্প বিস্তর অস্বাভাবিক পরিবেশ। চারপাশ ভীষণ স্যাঁতস্যাঁতে লাগতে শুরু করে। আমরা ফ্রেশ হয়ে যখন বই হাতে। বই? কোন বইয়ের কথা বলছো তুমি? পোর্টালে যাওয়ার রাস্তা, দ্য ওয়ে অফ পোর্টাল, সেই বই নিয়ে বসে পড়ি। প্রকাণ্ড আয়নায় হঠাৎ ভেসে ওঠে এক জলের মতন কম্পন। খুব মৃদু শব্দ তার। আবিরদা আমার থেকে তখন এক হাত দূরে বসে। আচমকাই আমার চোখ যায় আয়নায়। দেখি কত কত নরকঙ্কাল, এমনকি কিছু মানুষ হাঁটছে এক অজানা উদ্দেশ্যে। তাদের হাঁটা যেন ঘুমন্ত অবস্থায়, সারা শরীর খোবলানো, পচা মাংস খুলে খুলে পড়ছে। ওরা যেখান দিয়ে হাঁটছে পায়ের তলায় যেন চটচট করছে কালচে রক্ত। আর তার মাঝেই দাঁড়িয়ে আবিরদা। উফ, সেই সময় আমি বুঝতে পারি যে আমি ক্রমাগত যেতে চলেছি সেই অজানা গভীর রহস্যে। গা হাত পা ঠান্ডা হতে থাকে, না মানে হচ্ছিল। কেউ যেন আমায় ছোঁয়ার চেষ্টা করছে। এই আতঙ্কে আমার হাত থেকে বইটা পড়ে যায়। দম বন্ধ হয়ে আসে আমার। ঘরের ভেতর তখন রীতিমতো তাণ্ডব চলছে। মানে কেউ যেন চালাচ্ছে, যেন কোনো অদৃশ্য অজানা শক্তি। তারপরে আমি চিৎকার করে বলি, আবিরদা, আবিরদা! শুভায়ু, কি করলে আবিরদা? এ কি করলে? প্লিজ ফিরে এসো আবিরদা, প্লিজ ফিরে এসো, ফিরে এসো। শুভায়ু একা হয়ে গেল নাকি আবিরদা ওকে একা করে দিয়ে গেল? এক বৃদ্ধ বাবা সেই দালানের বাঁশের খুঁটি ধরে আজও বিকেলে এসে দাঁড়ায়। ভাবে হয়তো এই আবির এসে বলবে, কি ব্যাপার এখানে দাঁড়িয়ে, ওষুধ খেয়েছো? কিন্তু না, নির্মলবাবু জানেন এভাবে ফিরে আসা যায় না। আর ওদিকে শুভায়ু সেদিন আসার সময় সাথে করে আবিরদাকে আনতে না পারলেও
ফিরে আসার বইটা আনতে বলে, সবে তো এটা শুরু। Black invention.